গুড মর্নিং। আজ আমরা শিখব সমযোজী যৌগ এবং সমযোজী যৌগের বন্ধন সম্বন্ধে। আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে এক বা একাধিক পরমাণু ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করছে। কিন্তু এই সমযোজী যৌগ সম্পূর্ণটাই আলাদা আয়নীয় যৌগ থেকে। আয়নীয় যৌগে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যৌগ গঠন করে, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে এখানে কিন্তু ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয় না। এখানে দুই বা ততোধিক পরমাণুর ইলেকট্রন সমভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড়ের মাধ্যমে যৌগ গঠন করে। উদাহরণস্বরূপ বলতে হলে আমরা বলতে পারি যে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন গ্যাস, মিথেন, ইথেন, চিনি, গ্লুকোজ প্রভৃতি হচ্ছে সমযোজী যৌগের উদাহরণ। তাহলে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেন গ্যাসটি দুটি হাইড্রোজেন পরমাণুর সংমিশ্রণে তৈরি হয়েছে, কারণ H2 এই 2 মানে হচ্ছে হাইড্রোজেনের দুটি পরমাণু। এই CH4 মিথেন, এখানে C মানে হচ্ছে কার্বনের একটি পরমাণু এবং হাইড্রোজেন H4 মানে হচ্ছে হাইড্রোজেনের 4টি পরমাণু। তাহলে এই পরমাণুগুলো একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত হয়? এরা কি ইলেকট্রনকে আদান প্রদান করিয়ে যুক্ত হয় পরস্পরের মাধ্যমে? সেটা আজ এখন দেখব। ধরে নাও এই হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমি বুঝাচ্ছি, এই একটি হাইড্রোজেন পরমাণু অপর একটি হাইড্রোজেন পরমাণু H, তাদের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। এই হাইড্রোজেন পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে ইলেকট্রন কখনোই বর্জিত করবে না, কারণ ইলেকট্রন বর্জন করে দিলে এই হাইড্রোজেন পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না, কারণ তার মধ্যে আর কোনো কিন্তু এক্সট্রা ইলেকট্রন নেই। তাই এই পরমাণু ইলেকট্রনকে কখনোই বর্জিত করবে না। তাহলে কিভাবে করবে? তখন এই দুই পরমাণু একে অপরের কাছাকাছি চলে আসে। কাছাকাছি আসার ফলে তখন এই দুটো ইলেকট্রনকে এরা সমভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড়ের মাধ্যমে যৌগ গঠন করে। তার মানে এই হাইড্রোজেন পরমাণু এবং অপর একটি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি অবস্থান করে এবং এই দুটো ইলেকট্রনকে একসঙ্গে জোড় করে এই হাইড্রোজেন পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাকে 2 করে এবং এই হাইড্রোজেন পরমাণু তার সমস্ত কক্ষপথে ইলেকট্রন সংখ্যাকে 2 করে। তার মানে দ্বৈত সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। এর দরুনই এইভাবেই কিন্তু দুটি হাইড্রোজেন পরমাণু একে অপরের সঙ্গে কাছে এসে যৌগ গঠন করে H2 গ্যাস উৎপন্ন করে। ঠিক একইভাবে CH4 এর উদাহরণ দিচ্ছি। দেখো, এটি কার্বন পরমাণু C। আমরা জানি কার্বনের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। এবং এই 4টি ইলেকট্রন কিন্তু বর্তমান থাকে। তাহলে অষ্টক পূর্তির জন্য তাকে কিন্তু আরো 4টা ইলেকট্রনকে এই কক্ষপথে প্রবেশ করাতে হবে। কিন্তু এ তখন হাইড্রোজেন পরমাণু, 4টা হাইড্রোজেন পরমাণু এর কাছাকাছি যখন আসে, তখন এই 4টা হাইড্রোজেন পরমাণু যদি হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন যদি বর্জন করে দেয়, তাহলে তো একই অবস্থা হবে যে ওই পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না। তাই এই 4টা হাইড্রোজেন পরমাণু এই কার্বন পরমাণু কাছাকাছি চলে যায় এবং কাছাকাছি যাওয়ার ফলে এর একটি ইলেকট্রন আর এর একটি ইলেকট্রন একটা বন্ধন গঠিত করে, একটা বন্ধন গঠিত হয়। এই বন্ধন গঠিত হওয়ার ফলে তাহলে কার্বন পরমাণু তার 4টা ইলেকট্রন এবং 4টা হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন নিয়ে 8 সংখ্যা পূর্ণ করে তার সর্ববহিষ্ঠ কক্ষপথে। ঠিক একইভাবে একটি হাইড্রোজেন পরমাণু তার একটি ইলেকট্রন এবং কার্বন পরমাণুর একটি ইলেকট্রন
জোড় গঠনের মাধ্যমে তার কক্ষপথে কিন্তু ইলেকট্রন সংখ্যা 2 করে। তাহলে এইভাবেই এই কার্বন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন জোড়ের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করছে, সেই যৌগের নাম হচ্ছে CH4। এইভাবেই সমযোজী যৌগগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এবার আমরা আরেকটি যৌগ গঠন করব সমযোজী যৌগের, কার্বন ডাই অক্সাইড CO2। আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে দুটি পরমাণু বর্তমান, একটি হচ্ছে কার্বন এবং অপর পরমাণু হচ্ছে অক্সিজেন। যেখানে একটি কার্বন পরমাণু এবং O2 মানে হচ্ছে দুটি অক্সিজেন পরমাণু। এই অক্সিজেন এবং কার্বন পরমাণুতে সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 6 এবং 4। তাহলে এই কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টি করে ইলেকট্রনের দরকার। তার মানে কার্বন পরমাণু 4টি দরকার এবং অক্সিজেন পরমাণু 2টি দরকার। তাহলে এই অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন কিভাবে পাবে? দেখো, এখানে কার্বন পরমাণু তার যে শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন বর্তমান, সেই 4টি ইলেকট্রনের মধ্যে থেকে 2টি ইলেকট্রন একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে 2টি ইলেকট্রনের সাহায্যে জোড় গঠনের মাধ্যমে যুক্ত হয় এবং কার্বনের অপর 2টি ইলেকট্রন অপর একটি অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রনের সঙ্গে জোড় গঠনের মাধ্যমে যুক্ত হচ্ছে। এইভাবে এই কার্বন পরমাণু এবং 2টি অক্সিজেন পরমাণু একে অপরের সঙ্গে 2টি করে ইলেকট্রন, এখানে কিন্তু একটি করে ইলেকট্রন নিচ্ছে না, এখানে 2টি করে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যৌগ গঠন করছে এবং সেই যৌগকে আমরা বলবো সমযোজী যৌগ। কারণ এই যৌগ গঠনের জন্য ইলেকট্রনকে জোড়ভাবে ব্যবহার করছে, কখনোই ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিন্তু এরা যৌগ গঠন করছে না। তাহলে এটি একটি সমযোজী যৌগের উদাহরণ। এইভাবেই কিন্তু সমযোজী যৌগগুলো তৈরি হয়। তাহলে আমরা সমযোজী যৌগের সংজ্ঞা থেকে বলতে পারি, 2 বা ততোধিক মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড়ের মাধ্যমে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকেই বলা হচ্ছে সমযোজী যৌগ। এবার আমরা দেখব যে সমযোজী বন্ধন। তাহলে সমযোজী যৌগগুলো যে বন্ধনে আবদ্ধ হয় তাকেই বলা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন সম্বন্ধে আমাদের এইরূপ ধারণা আসতে পারে, 2 বা ততোধিক পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে যে রাসায়নিক বন্ধন তৈরি করে তাকেই বলা হচ্ছে সমযোজী বন্ধন। তাই সমযোজী বন্ধন এখানে এক বা একাধিক ইলেকট্রন জোড়ের সাহায্যে কিন্তু তৈরি হয়। তাহলে কিছুক্ষণ আগে আমরা উদাহরণে দেখেছিলাম যে মিথেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, এই সমস্ত গ্যাসগুলি কিন্তু একটি মাত্র ইলেকট্রন জোড়ের সাহায্যে যৌগ গঠন করেছে। অপরপক্ষে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখেছিলাম আমরা যে এখানে 2টি কিন্তু ইলেকট্রন পরস্পরের সঙ্গে জোট গঠন করে এবং সেই জোটের মাধ্যমে যৌগ গঠন করছে। তাহলে আমরা বলতে পারি না যে সমযোজী বন্ধন একটি মাত্র ইলেকট্রন জোড়ের সাহায্যে গঠন করে, এখানে একাধিক পরিমাণে বন্ধন গঠন হতে পারে। তাই সমযোজী বন্ধনের প্রকারভেদের মধ্যে বলতে পারি 3 রকমের সমযোজী বন্ধন আছে। 1 নম্বর হচ্ছে এক বন্ধন, 2 নম্বর দ্বিবন্ধন, 3 নম্বর ত্রিবন্ধন। এই এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনকে যথাক্রমে আমরা এইভাবে চিহ্নের সাহায্যে প্রকাশ করি। সমযোজী যৌগের এবার ধর্ম দেখব। সর্বপ্রথম বলতে পারি 1 নম্বর ধর্ম যে সমযোজী যৌগের মধ্যে যেহেতু আয়নের কোনো অস্তিত্ব নেই, তাই এই সমস্ত যৌগের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব দুর্বল। তাই যৌগগুলি বিচ্ছিন্ন অনুরূপে অবস্থান করে। 2 নম্বর বলতে পারি সমযোজী যৌগগুলো
চাপ এবং উষ্ণতায় কঠিন, কোমল কঠিন, তরল এবং গ্যাসীয় আকার ধারণ করে। উদাহরণস্বরূপ বেনজিন, ইথানল, ক্লোরোফর্ম তরল, চিনি, গ্লুকোজ, ন্যাপথালিন ইত্যাদি হচ্ছে কঠিন। কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, নানা রকম গ্যাস, এরা হচ্ছে গ্যাসীয়। 3 নম্বর পয়েন্ট দেখব যে সমযোজী যৌগগুলির মধ্যে যেহেতু আকর্ষণ বল খুবই কম, তাই এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় অনেক কম। উদাহরণস্বরূপ এটি। এবার 4 নম্বর দেখব যে তড়িৎ পরিবহন ক্ষমতা। তাহলে সমযোজী যৌগের যেহেতু এখানে আয়ন দ্বারা উৎপন্ন হয় না, এরা ইলেকট্রন জোড়ের মাধ্যমে যৌগ গঠন করে, তাই এখানে এরা কিন্তু কোনো অবস্থাতেই, সাধারণ অবস্থাতে বা গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, এরা তড়িৎ পরিবহনে অক্ষম। সমযোজী যৌগের 5 নম্বর ধর্ম হচ্ছে দ্রাব্যতা। সমযোজী যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবক জলের মধ্যে দ্রবীভূত হতে পারে না, কিন্তু অধ্রুবীয় দ্রাবক ক্লোরোফর্ম, ইথার ইত্যাদির মধ্যে, বেনজিন ইত্যাদির মধ্যে দ্রবীভূত হতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারি কার্বন টেট্রাক্লোরাইড, যাহা জলের মধ্যে দ্রবীভূত হয় না কিন্তু বেনজিনের মধ্যে দ্রবীভূত হয়। কিন্তু প্রশ্ন আসতে পারে চিনি, গ্লুকোজ এরা কি দোষ করবে? এরা কিন্তু ব্যতিক্রম, এরা ধ্রুবীয় দ্রাবকে জলের মধ্যে দ্রবীভূত হতে পারে। এগুলোই হচ্ছে সমযোজী যৌগের ধর্ম। এবারে পয়েন্ট আমাদের যোজ্যতা, সমযোজ্যতা। আয়নীয় যৌগের মতন সমযোজী যৌগগুলো তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বা বিরল গ্যাসের পরমাণুর মতন থাকতে চায়। তাই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর বিন্যাসের লাভের চেষ্টায় যখন সমধর্মী মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়ের মাধ্যমে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে, এই যৌগ গঠন করার ক্ষমতাকে বলা হচ্ছে সমযোজ্যতা। তার মানে রাসায়নিকভাবে ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে যুক্ত হওয়ার যে ক্ষমতা প্রদান করে তাকেই বলা হচ্ছে সমযোজ্যতা। তাহলে সমযোজ্যতা যদি পরিমাপ করতে হয়, তাহলে যে কটি ইলেকট্রন জোড়ের মাধ্যমে এরা যৌগ গঠন করে, যটি ইলেকট্রন জোড়ের মাধ্যমে যৌগ গঠন করবে সেই সংখ্যাকেই বলা হচ্ছে যোজ্যতার পরিমাপ। এবারে আসবো লুইস ডট ডায়াগ্রাম। বিজ্ঞানী জি.এন. লুইস তিনি ইলেকট্রনকে ডট বা বিন্দু দ্বারা চিহ্নিত করেছিলেন। সমযোজী যৌগের বন্ধন বোঝানোর জন্য দুটি পরমাণুর মাঝে এক জোড়া বা অধিক জোড়া বিন্দু বা ডট ব্যবহার করে সমযোজী যৌগের যে চিত্র আমরা অঙ্কন করি সেই চিত্রটাকে বলা হচ্ছে লুইস ডট চিত্র। কারণ এখানে ডট মানে হচ্ছে পরমাণু মধ্যে থাকা ইলেকট্রন। এই ডট চিহ্নের মাধ্যমে আমরা যে ডায়াগ্রাম তৈরি করছি এই ডায়াগ্রামকেই বলা হচ্ছে লুইস ডট ডায়াগ্রাম। সমযোজী যৌগের গঠন বর্ণনা করব লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে। যেহেতু সমযোজী যৌগের বন্ধন 3 রকমের, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, তাই এক বন্ধন সরল অণুর যৌগের গঠন চিত্র হচ্ছে এইভাবে বর্ণনা করতে পারি লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে। এবারে আমরা লুইস ডট গঠনের মাধ্যমে ফ্লুরিনের অণু গঠন চিত্র অঙ্কন করব, যেখানে ফ্লুরিনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 9।
তাই সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 7। তাই দুটি ফ্লুরিনের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনকে ডট চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এখন এই দুটি ফ্লুরিন তার সর্ববহিষ্ঠ কক্ষপথ অথবা যোজ্যতা কক্ষ থেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে এরা ইলেকট্রন জোড় গঠন করে এবং ফ্লুরিনের কাছাকাছি অবস্থানরত নিয়ন পরমাণুর মতন সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এই জোড়ের সাহায্যে তারা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এই জোড়কে তারা সমভাবে ব্যবহার করেছে প্রত্যেকটা ফ্লুরিন পরমাণু। তাই এই ফ্লুরিন প্রথম ফ্লুরিন পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 8, তার আগের 6 এবং দুটি যে ইলেকট্রন জোড় গঠন করেছে 8। একইভাবে একই কাজ করে অন্য একটি ফ্লুরিন পরমাণু। এই ফ্লুরিন পরমাণুর যোজ্যতা তাহলে আমরা বলতে পারি, যেহেতু বহিষ্ঠ কক্ষপথ থেকে বা যোজ্যতা কক্ষপথ থেকে একটি মাত্র ইলেকট্রনের সাহায্যে জোড় গঠন করে এবং জোড় গঠন করার পর সমভাবে সেই জোড়কে ব্যবহার করে যৌগ গঠন করে, তাহলে এই ফ্লুরিন পরমাণুর যোজ্যতা হচ্ছে 1। এবারে আমরা সমযোজী যৌগের দ্বিবন্ধন সরল অণুর গঠন আলোচনা করব। দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড, তার মধ্যে কার্বন এবং দুটি অক্সিজেন পরমাণু বর্তমান, যাহাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে যথাক্রমে 6 এবং 4। এবার একটি অক্সিজেন পরমাণু এবং একটি কার্বন পরমাণু দুটি ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড় গঠন করে এবং কার্বনের পড়ে থাকা বাকি দুটি ইলেকট্রন অপর একটি অক্সিজেন পরমাণুর ইলেকট্রনের সাহায্যে জোড় গঠন করে এবং সমভাবে সেই জোড়কে ব্যবহার করে তাদের কাছাকাছি অবস্থানরত নিষ্ক্রিয় গ্যাসের মতন রূপ ধারণ করে, যেখানে সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় প্রতিটা পরমাণুর ক্ষেত্রে 8। তাহলে এই যে ইলেকট্রন জোড়ের মাধ্যমে যৌগ গঠন করেছে, তাহলে এখানে দুটি ইলেকট্রনকে কিন্তু ওরা সমভাবে ব্যবহার করেছে, তাই এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে। তাহলে এই দ্বিবন্ধনের সাহায্যে সমযোজী দ্বিবন্ধন যৌগের একটি উদাহরণ দেখতে পেলাম। এবারে আমরা ত্রিবন্ধন যুক্ত সমযোজী যৌগের অ্যাসিটিলিন অণুর উৎপত্তি ব্যাখ্যা করব। দেখো, অ্যাসিটিলিন গ্যাসটির সংকেত হচ্ছে C2H2, তার মানে এখানে দুটি কার্বন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণু, এবং ইহাদের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু আমরা ডটের মাধ্যমে চিহ্নিত করেছি। হাইড্রোজেনের এবং কার্বনের ইলেকট্রন সংখ্যা আমরা জানি যথাক্রমে 1 এবং সর্ববহিষ্ঠ কক্ষপথে হচ্ছে 4। তাহলে এই হাইড্রোজেন পরমাণু এই একটি কার্বন পরমাণুর সঙ্গে একটি করে ইলেকট্রন নিয়ে জোড় গঠন করবে, সেটা করেছে এবং জোড় করে পরস্পর যুক্ত হয়েছে। আবার আরেকটি হাইড্রোজেন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সঙ্গে একটি করে কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে, করে জোড় গঠন করে সমভাবে যুক্ত হয়ে জোড় গঠন করবে। কিন্তু যেহেতু দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি করে ইলেকট্রন দুটি হাইড্রোজেন পরমাণু নিয়েছে, তাই দুটি কার্বন পরমাণুর মধ্যে এখনো কিন্তু তিনটি ইলেকট্রন বর্তমান। তখন এই দুই কার্বন পরমাণু, সমধর্ম বিশিষ্ট কার্বন পরমাণু, নিজেদের মধ্যে তিনটি ইলেকট্রন মাধ্যমে জোড় গঠন করে এবং এই জোড় গঠনের মাধ্যমে এই জোড়কে তারা সমভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড়ের মাধ্যমে
যুক্ত হয়। তাহলে দেখা যাচ্ছে দুটি কার্বন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটি করে ইলেকট্রন নিয়ে জোড় গঠন করেছে এবং দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে তিনটি করে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে একটি যৌগ তৈরি করেছে, যেখানে কার্বন পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতন সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 করেছে এবং হাইড্রোজেন পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন সংখ্যা 2 করেছে। তাহলে এই যে বন্ধন তৈরি করেছে, এই বন্ধন তৈরি করে যে যৌগ তৈরি করেছে, এই যৌগটাই হচ্ছে কি সমযোজী যৌগ। যেহেতু এখানে দুটি কার্বন পরমাণু পরস্পরের মধ্যে 3টি ইলেকট্রনের মাধ্যমে জোড় গঠন করেছে, তার মানে এখানে 3টি কিন্তু বন্ধন তৈরি হয়েছে, 1 2 3। তাই এই গঠন চিত্রটা হবে ঠিক এই রকম, H একটা বন্ড, C ট্রিপল বন্ড, C একটা বন্ড, H। তাহলে এই ট্রিপল বন্ডকেই বলা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। এই ট্রিপল বন্ডটাকেই বলা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন এবং এই কার্বন এবং হাইড্রোজেনের এই একটি বন্ধনকে বলা হচ্ছে এক বন্ধন। তাহলে দেখা যাচ্ছে কোন যৌগের মধ্যে ত্রিবন্ধন এবং এক বন্ধন দুটো বন্ধনই কিন্তু বর্তমান। এইভাবেই আমরা এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন সমযোজী যৌগের উৎপত্তি লুইস ডট ডায়াগ্রাম ব্যবহার করে করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। থ্যাংক ইউ।